আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সম্বন্ধে কিছু বলার জন্য ব্যবহৃত হয়। যেমন দেখো, I am a doctor. আমি একজন ডক্টর। তাহলে আমার সম্বন্ধে বলা হচ্ছে আমি কি না একজন ডক্টর। সুমন is a টিচার। সুমন একজন শিক্ষক। তাহলে সুমনের সম্বন্ধে কি বলা হচ্ছে না, সুমন একজন শিক্ষক। তারপরে দেখো, হি হ্যাজ এ পেট ডগ। তার একটি পোষা কুকুর আছে। তাহলে তার সম্বন্ধে কি বলা হচ্ছে না, এই সাবজেক্ট সম্বন্ধে বলা হচ্ছে যে তার একটা কি রয়েছে না, পোষা কুকুর রয়েছে। দ্য গার্ল ইজ ক্রাইং। মেয়েটি কি করছে না, মেয়েটি কাঁদছে। তাহলে মেয়েটির সম্বন্ধে কি বলা হচ্ছে যে মেয়েটা কান্নাকাটি করছে। আবার দেখো, হি ওয়াজ প্লেয়িং ফুটবল yesterday. সে গতকাল ফুটবল খেলছিল। তাহলে এই সেন্টেন্সগুলোর মধ্যে কারা কারা ভার্ব? অ্যাম। সুমন ইজ আ টিচার, ইজ। হি হ্যাজ এ পেট ডগ, হ্যাজ। The girl is crying. The girl is crying. Is cry মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, ক্রাইং। হি ওয়াজ একটা ভার্ব, প্লে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, প্লেয়িং একটা ভার্ব। তাহলে এইগুলো হলো ভার্ব, এই ওয়ার্ডগুলো হলো ভার্ব এই সেন্টেন্সগুলোর মধ্যে। তাহলে আমরা কি শিখলাম এখনো পর্যন্ত? না, ভার্ব হলো সেই ওয়ার্ড, যে ওয়ার্ড বা ওয়ার্ডগুলো কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কিছু বলে, সাবজেক্ট সম্বন্ধে কিছু বলে। ব্যাপারটাকে আরও স্পষ্ট করে আমাদের জানতে হবে। আরও স্পষ্ট করে বলতে গেলে যে এই যে ভার্বগুলো রয়েছে, এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এরা সেন্টেন্সের মধ্যে এদের ফাংশনটা কী, এরা কি করে সেন্টেন্সের মধ্যে, সেই ফাংশনগুলোকে যদি আমরা জানতে পারি তাহলে ভার্ব সম্বন্ধে আমাদের আইডিয়া আরও স্বচ্ছ হবে, আরও পরিষ্কার হবে। তো চলো আমরা ফাংশনগুলো দেখি। আই অ্যাম এ ডক্টর, আমি হই একজন ডক্টর, ডাক্তারবাবু। তাহলে এটা কি কি বোঝাচ্ছে? হই, হও, কোনো ব্যক্তি বা বস্তু কি হয় তার উত্তর দিচ্ছে। তাহলে স্টেট অফ বিইং, হয়, হওয়া। তাহলে ভার্ব হলো সেই ওয়ার্ড যা স্টেট অফ বিইংকে ইন্ডিকেট করে, এক্সপ্রেস করে। সুমন ইজ আ টিচার, সুমন হয়। তাহলে কোনো ব্যক্তি বা বস্তু কি হয়? সুমন ইজ আ টিচার। তাহলে এটাও স্টেট অফ বিইংকে। এরপরে দেখব কোনো ব্যক্তি বা বস্তুর কি আছে।
কি আছে এইটা বোঝায়। হি হ্যাজ এ পেট ডগ, তাহলে স্টেট অফ হ্যাভিং। স্টেট অফ বিইং, স্টেট অফ হ্যাভিংকে বোঝাচ্ছে এই ওয়ার্ডগুলো। তাহলে ভার্ব হলো সেই ওয়ার্ড যে ওয়ার্ড স্টেট অফ বিইংকে প্রকাশ করে, ইন্ডিকেট করে, স্টেট অফ হ্যাভিংকে ইন্ডিকেট করে। এরপরে আমরা যে ভার্বের যে অ্যাকশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল এনার্জি লাগে, কোনো কিছু করা বোঝায়। যেমন দেখো, দ্য গার্ল ইজ ক্রাইং, মেয়েটি কাঁদছে, তাহলে ডুইং সামথিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডুইং সামথিংকে বোঝায়, কোনো কিছু করা বোঝায়। হি ওয়াজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছিল, ফিজিক্যাল এনার্জি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যাকশন, অ্যাকশন ভার্ব। তাহলে হি ওয়াজ প্লেয়িং ফুটবল, এখানেও ডুইং সামথিংকে বোঝাচ্ছে, কোনো কিছু করা বোঝাচ্ছে। তাহলে কোনো কিছু হওয়া, কোনো কিছু আছে, কোনো কিছু করা বোঝাতে ভার্বকে আমরা ব্যবহার করে থাকি। ভার্ব হলো সেই ওয়ার্ড যে ওয়ার্ড স্টেট অফ বিইংকে বোঝায়, স্টেট অফ হ্যাভিংকে বোঝায়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইন্ডিকেটস ডুইং সামথিং, কোনো কিছু করা বোঝায়। এত সময় ধরে ভার্ব কাকে বলে আমরা সে বিষয়ে মোটামুটি একটা ধারণা নিলাম। এরপরে ভার্বের বিভাজন নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। দুটো সেন্টেন্স আমরা একটু লিখে নেব। প্রথমে, দ্য বয় ইজ ক্রাইং, দ্য বয় ইজ ক্রাইং, ছেলেটি কাঁদছে। হি ক্যান ড্রাইভ এ কার। দুটো সেন্টেন্স আমরা লিখলাম। এই দুটো সেন্টেন্স থেকে আমরা ভার্বের বিভাজন শুরু করব। তো দেখো, তোমরা এই দুটো সেন্টেন্স দেখে কি মোটামুটি ধারণা করতে পারছো যে কোন দুটো বিভাগ নিয়ে, কোন দুটো টাইপ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি? একটু ভিডিওটাকে স্টপ করে একটু ভাবার চেষ্টা করো। যাই হোক, দ্য বয় ইজ ক্রাইং, এখানে ইজ হলো অক্সিলারি ভার্ব, বা হেল্পিং ভার্ব। হেল্প করবে, হেল্পিং ভার্ব। হেল্প কথাটার মধ্যে দিয়েই এই ভার্বটাকে আমরা চিনে নেব। হেল্পিং ভার্ব অর্থাৎ হেল্প করবে, সাহায্য করবে। কাকে সাহায্য করবে? না, মেন ভার্বকে সাহায্য করবে। তাহলে ভার্বকে আমরা দুটো টাইপে, দুই ভাগে ভাগ করছি। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এ কী করে? না, সাহায্য করে। কাকে সাহায্য করে? মেন ভার্বকে সাহায্য করে। দ্য বয় ইজ ক্রাইং, ছেলেটি কাঁদছে। তাহলে ইজ হলো এখানে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, যে সাহায্য করছে কাকে? ক্রাই, একে সাহায্য করছে। ক্রাইং এই ভার্বকে সাহায্য করছে। এই ভার্বটা কে? না, এ হলো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। মেন, প্রিন্সিপাল, প্রধান। তোমাদের কলেজে যখন তোমরা পড়বে বা কলেজে তোমরা যদি পড়ে থাকো, পড়ছো হয়তো এখন অনেকে, তাহলে সেই কলেজে কে রয়েছেন? প্রিন্সিপাল রয়েছেন, তিনি প্রধান, মেন। তাহলে এই ভার্বকে আমরা চিনব কিভাবে? এই ভার্বের নামের মধ্যেই একে চিনে নেওয়ার রহস্য লুকিয়ে রয়েছে। প্রিন্সিপাল ভার্ব, মেন ভার্ব, প্রধান ভার্ব, যে সেন্টেন্সে, বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হবে, ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহৃত হবে। আর হেল্পিং ভার্ব সে কী করবে? না, ওই মেন ভার্বকে সাহায্য করবে। তাহলে হেল্পিং ভার্ব আর মেন ভার্ব, এই দুটো ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। হেল্পিং ভার্ব সে হেল্প করবে, আর মেন ভার্ব সে প্রধান, সে ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে সেন্টেন্সে ব্যবহৃত হবে। হেল্পিং ভার্ব কাকে সাহায্য করছে? না, মেন ভার্বকে সাহায্য করছে। মেন ভার্বকে সাহায্য করছে কোন কোন ক্ষেত্রে, কোন কোন বিষয়ে? মেন ভার্বকে সাহায্য করবে
কোন কোন ক্ষেত্রে? না টেন্স গঠনের ক্ষেত্রে সাহায্য করবে, মুড গঠনের ক্ষেত্রে সাহায্য করবে, ভয়েস গঠনের ক্ষেত্রে সাহায্য করবে, নেগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে সাহায্য করবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো অনেকটা বিস্তারিত আলোচনা। এইগুলোকে নিয়ে পরবর্তীকালে এক একটা সেপারেট ভিডিও আমি তৈরি করব, তখন আরও ডিটেলসে এই ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করব। এই যে অক্সিলারি ভার্ব আছে না, একে আমরা আবার দুভাগে ভাগ করব। কি কি? প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি আর কি মডাল। মডাল অক্সিলারি, এই দুই ভাগে আমরা ভাগ করব। তো চলো, প্রাইমারি অক্সিলারি কারা কারা, প্রাইমারি অক্সিলারি ভার্ব কোন কোনগুলো? না বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? বি ভার্বের ফর্ম কি কি? না বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন। আবার হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর কি না হ্যাভিং। তাহলে প্রাইমারি অক্সিলারির যে লিস্টটা আছে সেটা আমরা তৈরি করছি, দেখে নাও কোন কোন ভার্বগুলো। বি ভার্ব হয়ে গেল, হ্যাভ ভার্ব হয়ে গেল, এরপর ডু ভার্ব। ডু, ডাজ, ডিড। তাহলে প্রাইমারি অক্সিলিয়ারিজ কোনগুলো? না বি ভার্ব, বি, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিইং, এইগুলো। আর হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। আর ডু ভার্ব তোমরা তো জানো ডু ভার্বের ফর্মগুলো ডু, ডাজ আর ডিড। এরপরে আমরা মডাল অক্সিলিয়ারি কোনগুলো সেইগুলো এবার আমরা লিখব। তো চলো, মডাল অক্সিলিয়ারিজ কোনগুলো সেগুলো আমরা লিখে ফেলি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ডেয়ার, নিড, used to, ought to, ইত্যাদি ইত্যাদি। I am writing a letter. আবার লেখো I was writing a letter. এখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব টু বি এর ব্যবহার করেছি। প্রথম সেন্টেন্সে অ্যাম লিখেছি আর দ্বিতীয় সেন্টেন্সে ওয়াজ লিখেছি। দেখো এই যে
প্রাইমারি অক্সিলারি ভার্ব প্রথম সেন্টেন্সে অ্যাম এবং দ্বিতীয় সেন্টেন্সে ওয়াজ, এদের ফাংশনটা কি? দুটো সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, আই অ্যাম রাইটিং এ লেটার, এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ রাইটিং এ লেটার, এটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্স থেকে প্রাইমারি অক্সিলারি ভার্বের যে ফাংশন কি শিখলে তোমরা? না, এরা টেন্স গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। টেন্স গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ভয়েস গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, নেগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মুড গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এই দুটো সেন্টেন্সে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব টু বি এর ব্যবহার শিখলাম, যারা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। রাইট ভার্বকে অ্যাম সাহায্য করছে, আবার এখানে রাইট ভার্বকে ওয়াজ সাহায্য করছে, রাইটিংকে। এরপরে আমরা এমন একটা সেন্টেন্স লিখব যেখানে ভার্ব টু বি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আই অ্যাম এ ডক্টর। তাহলে আমরা কি শিখলাম? না, ভার্ব টু বি এ অক্সিলারি ভার্ব তো অবশ্যই, হেল্পিং ভার্ব হিসেবে তো অবশ্যই ব্যবহৃত হয়, আবার মেন ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এবার ভার্ব টু হ্যাভ, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক কোন টেন্স গঠন করছে? এখানে কোন টেন্স গঠনের জন্য ব্যবহৃত হয়েছে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে এ হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার হ্যাভ ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। আই হ্যাভ এ কার। তাহলে আমরা ভার্ব টু বি এর ব্যবহার জানলাম, ভার্ব টু হ্যাভ এর ব্যবহার জানলাম। দুটো ক্ষেত্রেই আমরা দেখলাম ভার্ব টু বি সে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হচ্ছে। আবার হ্যাভ ভার্বও দেখলাম যে সে হেল্পিং ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরপর আমরা ডু ভার্বের ব্যবহার দেখব, যে কেমনভাবে সে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, আবার কেমনভাবে সে প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হচ্ছে। তো চলো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা লিখি ডু ভার্ব নিয়ে। ডু ইউ লাইক ক্রিকেট? ডু ইউ লাইক ফুটবল? ডু ইউ লাইক ক্রিকেট? তাহলে এখানে দেখো লাইক এ হচ্ছে কি মেন ভার্ব, একে সাহায্য করছে কে? ডু। কিভাবে সাহায্য করছে? না, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে সাহায্য করছে। আই ডু নট লাইক ফুটবল, সেখানেও নেগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে সাহায্য করছে। আই ডিড the work sincerely. I did the work sincerely। এই সেন্টেন্সে দেখো ডিড কিন্তু মেন ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখলাম ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু ডু এরা অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্ব হিসেবে তো অবশ্যই ব্যবহৃত হচ্ছে, এবং এরা প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। আমরা এতক্ষণ প্রাইমারি অক্সিলারিজ নিয়ে আলোচনা করলাম, এবার আমরা মডাল অক্সিলারি নিয়ে আলোচনা করব। প্রথমে চলো আমরা দুটো সেন্টেন্স একটু লিখি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। ডাজ হি প্লে ফুটবল?
ডাজ হি প্লে ফুটবল, কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করেছি। ডু ভার্ব এখানে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে সাহায্য করেছে। মেন ভার্ব প্লে কে, এটাকে লেখো হি ক্যান প্লে ফুটবল। তাহলে এখানে ভার্ব টু ডু এ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব, আবার ক্যান এও কিন্তু অক্সিলারি ভার্ব, কিন্তু এ কি না মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি কেন? কারণ এ মেন ভার্বকে মডিফাই করছে। হি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে, তার এবিলিটিকে বোঝাচ্ছে। কিন্তু এখানে দেখো ডাজ হি প্লে ফুটবল, এখানে প্লে ভার্বকে কি ডাজ এই ভার্বটা মডিফাই করছে? করছে কি তার এবিলিটি, তার সক্ষমতা এরকম সম্বন্ধে কোনো ইনফরমেশন দিচ্ছে কি না? দিচ্ছে না। তাহলে মডাল ভার্ব কি করে না মেন ভার্বকে মডিফাই করে এবং স্পিকারের অ্যাটিটিউডকে এক্সপ্রেস করে। তাহলে মেন ভার্বকে মডিফাই করে, এটা হলো প্রধানতম কথা। এবং এই যে মডাল অক্সিলারিগুলো আছে না, এরা কখনো পারমিশন নিতে ব্যবহৃত হয়, কখনো কখনো রিকোয়েস্ট করতে ব্যবহৃত হয়, কখনো বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে এই হলো মডাল ভার্ব। আর কি না মডাল ভার্বের পরে যে মেন ভার্বটা বসে তার কিন্তু প্রেজেন্ট ফর্ম বসে, বেস ফর্ম বসে, এটাকে একটু মাথায় রাখবে। এরপরে আমরা কয়েকটা মডাল অক্সিলারি তাদের সেন্টেন্সে ব্যবহার নিয়ে আলোচনা করব। কোথায় পারমিশন নিচ্ছে, কোথায় রিকোয়েস্ট করছে, কোথায় অব্লিগেশন বোঝাচ্ছে, কোথায় পোলাইটনেস প্রকাশিত হচ্ছে, এরকম কিছু সেন্টেন্স নিয়ে এবার আমরা আলোচনা করব। তো চলো আমরা লিখি, মে আই কাম ইন। মে আই কাম ইন, এটা কি বোঝাচ্ছে? কি চাইছে তোমার? পারমিশন, পারমিশন চাইছি আমি। মে আই কাম ইন, তাহলে মে এই মডাল ভার্বটা কি চাইছে? এখানে পারমিশন চাইছে। এরপরে আমরা দেখব যে সাজেশন বোঝাতে আমরা মডাল ভার্বের ব্যবহার করছি শুড। শুড এই ভার্বটাকে ব্যবহার করছি, যেমন দেখো ইউ শুড, ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। কি বোঝাচ্ছি? সাজেশন। তাহলে দুটো আমরা শিখলাম, একটাতে পারমিশন চাইছে আর একটাতে সাজেশন, প্রস্তাব দিচ্ছি। ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমাকে আমি পরামর্শ দিচ্ছি। এরপরে আমরা রিকোয়েস্ট করব, উড ইউ গিভ মি এ রেড শার্ট। তো চলো আমরা লিখি উড। উড একটা মডাল ভার্ব। উড ইউ give me a red shirt, তুমি কি আমাকে একটি লাল শার্ট দেবে? কি করছি? রিকোয়েস্ট করছি, রিকোয়েস্টিং। উড ইউ গিভ মি এ রেড শার্ট, এখানে রিকোয়েস্ট করছি আমরা। এরপরে আমরা আর একটা লিখব যেখানে বাধ্যবাধকতা বোঝাবে, অব্লিগেশন। ইউ মাস্ট ডু
দিস, কি বোঝাচ্ছে এখানে? অব্লিগেশন। এত সময় ধরে আমরা অক্সিলারি ভার্ব তার যে দুটো টাইপ, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি নিয়ে আলোচনা করলাম। এবার আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করব। এর দুটো টাইপ। প্রিন্সিপাল ভার্বস আর অফ টু টাইপস। কি কি সেই দুটো? না, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ আর একটা কি? ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে হলো সকর্মক, যার কর্ম থাকে, তাহলে টেক্স অবজেক্টকে নেয়। আর ইনট্রানজিটিভ অকর্মক, মানে অবজেক্টকে নেয় না, অবজেক্টকে গ্রহণ করে না। তাহলে এই যে দুটো ভার্ব নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, এর নামের মধ্যেই লুকিয়ে রয়েছে একে মনে রাখার রহস্য। সকর্মক ক্রিয়া অর্থাৎ কর্মকে নেবে, অবজেক্টকে নেবে। আর ইনট্রানজিটিভ অকর্মক ক্রিয়া, যে অবজেক্টকে নেবে না। তো চলো আমরা কয়েকটা সেন্টেন্স লিখি এবং সেখান থেকে দেখে নিই কারা কিভাবে ট্রানজিটিভ ভার্ব হয়ে উঠেছে আবার ইনট্রানজিটিভ ভার্ব হয়ে উঠেছে, সেটা আমরা দেখে নিই। দেখব কে অবজেক্ট নিচ্ছে, কে অবজেক্ট নিচ্ছে না, সেখান থেকে আমরা খুঁজে বের করব। খুবই সহজ উদাহরণ আমরা লিখব। আই এম রাইটিং এ লেটার। আবার লেখো, বার্ডস আর ফ্লাইং। কিভাবে চিনব, কিভাবে বুঝবো যে কোনটা ট্রানজিটিভ আর কোনটা ইনট্রানজিটিভ? মেন ভার্বকে নেবে, প্রিন্সিপাল ভার্বকে নেবে, নিয়ে তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে। হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করবে। করে যদি উত্তর পাও তাহলে তার অবজেক্ট রয়েছে, তার মানে কি? সেটা ট্রানজিটিভ ভার্ব। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যখন উত্তর পাবে না, তার মানে কি? তার অবজেক্ট নেই। সেই প্রিন্সিপাল ভার্বের, সেই মেন ভার্বের, সেই ভার্বের অবজেক্ট নেই, তার মানে কি? সেটা ইনট্রানজিটিভ ভার্ব। তো চলো আমরা প্রশ্ন করি। আই অ্যাম রাইটিং এ লেটার, আমি লিখছি একটি চিঠি। আমি একটি চিঠি লিখছি। কি লিখছি? কি? প্রশ্ন করো। কি লিখছি? উত্তর কি আসছে? এ লেটার। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব? মেন ভার্বকে খুঁজে নেব, ভার্বকে খুঁজে নেব, খুঁজে নিয়ে তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে অবজেক্ট রয়েছে। তাহলে আমি একটি চিঠি লিখছি, আমি চিঠি লিখছি। কি লিখছি আমি? রাইট ভার্বকে প্রশ্ন করো, কি লিখছি? এ লেটার। তাহলে অবজেক্ট পেয়ে গেলাম। অতএব রাইট ভার্ব, রাইটিং, এই ভার্বটা হলো ট্রানজিটিভ ভার্ব। এরপরে দেখো, বার্ডস আর ফ্লাইং, পাখিরা উড়ছে। দ্য বার্ডস আর ফ্লাইং। কি উড়ছে? প্রশ্ন করো ফ্লাই ভার্বকে, ফ্লাইংকে প্রশ্ন করো, কি উড়ছে? উত্তর পাচ্ছ না, উত্তর পাচ্ছ না। স্যার বার্ডস পাচ্ছি না। প্রশ্ন করো কে বা কারা উড়ছে? কারা উড়ছে? কে উড়ছে? বার্ড। তখন উত্তর পাচ্ছ তুমি। কাকে উঠছে? প্রশ্ন করো, উত্তর পাচ্ছ না। তাহলে এর অবজেক্ট নেই, অবজেক্ট নিল না, তাহলে ইনট্রানজিটিভ ভার্ব। তারপরে দেখো, দ্য ওল্ড ম্যান
is laughing. The old man is laughing. কি হাসছে? উত্তর আছে না। কাকে হাসছে? উত্তর আছে না। তাহলে এর কি অবজেক্ট আছে? এর কি অবজেক্ট আছে? নেই। তাহলে লাফ এই ভার্বটা, লাফিং এই ভার্বটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। আমরা ট্রানজিটিভ ভার্বের আরেকটা উদাহরণ নেব। দে হ্যাভ caught a thief. They have caught a thief. তারা একটি চোরকে ধরেছে। কট ভার্বকে প্রশ্ন করো। কাকে ধরেছে? দে হ্যাভ কট এ থিপ। তারা একটি চোরকে ধরেছে। কাকে ধরেছে? একটি চোরকে ধরেছে। তাহলে এ থিপ হলো অবজেক্ট। তার মানে কি এর অবজেক্ট রয়েছে, অবজেক্টকে গ্রহণ করেছে, সেই জন্য কট হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম ব্যাপারটা, যে ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া, সে অবজেক্টকে নেবে। ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া, সে অবজেক্টকে নেবে না। এবার আমরা ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট নিয়ে আলোচনা করব। চলো তো আমরা একটা সেন্টেন্স লিখি। হি গেভ মি এ বুক। এখানে প্রিন্সিপাল ভার্ব, মেন ভার্বকে না গেভ, সে দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে। মি হলো এখানে ইনডিরেক্ট অবজেক্ট। মি হলো এখানে ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট ম্যানকে বোঝায়, অ্যানিম্যালকে বোঝায়। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলাম, যে উত্তর পেলাম সেটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। সে দিয়েছিল আমাকে একটি বই। কি দিয়েছিল? আমাকে কি দিয়েছিল? কি কি দিয়ে প্রশ্ন করলাম, উত্তর কি পাচ্ছি? এ বুক। এ বুকটা হলো ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট হয় লাইফলেস থিং। লাইফলেস বস্তু, জড় পদার্থ, লাইফলেস থিংকে বোঝাবে। তাহলে হি গেভ মি এ বুক, এখানে মি হলো ইনডিরেক্ট অবজেক্ট। এরা ম্যান অর অ্যানিম্যালকে ইন্ডিকেট করে। আর এ বুক হলো এখানে ডিরেক্ট অবজেক্ট, এরা লাইফলেস থিংকে ইন্ডিকেট করে। এরপরে আমি একটা সেন্টেন্স লিখছি, তোমরা একটু বলার চেষ্টা করো যে এখানে ইনডিরেক্ট অবজেক্ট কোনটা আর ডিরেক্ট অবজেক্ট কোনটা। মিস্টার বিশ্বাস asked me a question. মিস্টার বিশ্বাস asked me a question. ভিডিওটাকে একটু স্টপ করো এবং বলার চেষ্টা করো যে এখানে ইনডিরেক্ট অবজেক্ট কোনটা আর ডিরেক্ট অবজেক্ট কোনটা। অবভিয়াসলি মি হলো এখানে ইনডিরেক্ট অবজেক্ট। আর এ কোয়েশ্চেন হলো ডিরেক্ট অবজেক্ট। এবার আমরা ফাইনাইট ভার্ব
এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এই যে ভার্বগুলো না, ফাইনাইট ভার্ব, এরা কি হবে না, টেন্স পাল্টে যাবে, ফাইনাইট ভার্বও পাল্টে যাবে। সাবজেক্ট যে রয়েছে তার পার্সন পাল্টে যাবে, এই ফাইনাইট ভার্বও চেঞ্জ হয়ে যাবে। আবার নাম্বার যখন চেঞ্জ হয়ে যাবে, সিঙ্গুলার প্লুরাল হয়ে যাবে যখন সাবজেক্ট, তখন এই ফাইনাইট ভার্বও চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফাইনাইট ভার্বগুলো হচ্ছে সেই সমস্ত ভার্ব যারা সেন্টেন্সের টেন্স চেঞ্জ হয়ে যাবে, ভার্বও চেঞ্জ হয়ে যাবে। ফাইনাইট ভার্ব হলো সেই সমস্ত ভার্ব যারা পার্সন চেঞ্জ হয়ে যাবে, তারাও চেঞ্জ হয়ে যাবে, নাম্বার চেঞ্জ হয়ে যাবে, ভার্বও চেঞ্জ হয়ে যাবে। তাহলে কয়েকটা সেন্টেন্স একটু আমরা লিখি। আই প্লে ফুটবল। তাহলে প্লে এই ফাইনাইট ভার্ব, প্রথমে আমরা নিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। চলো আমরা টেন্সকে পাল্টে দিই, পাস্ট টেন্সে চলে যাই। পাস্ট টেন্সে চলে যাই, কি হবে? আই প্লেড ফুটবল। ভার্ব কিন্তু, ভার্বের ফর্ম কিন্তু চেঞ্জ হয়ে গেল ফাইনাইট ভার্বের। তাহলে টেন্স পাল্টাচ্ছে, ভার্বও পাল্টাচ্ছে। প্লে প্লেড হয়ে গেল। পার্সন চেঞ্জ করব এবার আমরা। আই প্লে ফুটবল, হি দিয়ে করো তো, কি হবে? হি প্লেজ ফুটবল, পাল্টে গেল। হি প্লেজ ফুটবল। নাম্বার পাল্টে দাও, সিঙ্গুলার নাম্বার ছিল প্লুরাল করে দাও, দে পাল্টে যাবে, প্লে হয়ে যাবে, দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল। তাহলে আমরা কি শিখলাম ফাইনাইট ভার্ব সম্বন্ধে? না, ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া সাবজেক্ট বা কর্তার পার্সন এবং নাম্বারের দ্বারা এরা সীমাবদ্ধ এবং টেন্স অনুসারে তার রূপের পরিবর্তন হয়। পার্সন পাল্টে যাবে, ফাইনাইট ভার্ব পাল্টে যাবে, নাম্বার পাল্টে যাবে, ভার্বও পাল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে, টেন্স চেঞ্জ হয়ে যাবে, ফাইনাইট ভার্বও চেঞ্জ হয়ে যাবে। এরপরে নন ফাইনাইট ভার্বটা তাহলে কি হবে? এর উল্টোটা হবে। সাবজেক্টের পার্সন পাল্টে দেবো, নন ফাইনাইট ভার্ব পাল্টাবে না। নাম্বার পাল্টে দেবো, নন ফাইনাইট ভার্ব পাল্টাবে না। টেন্স পাল্টে দেবো, নন ফাইনাইট ভার্ব কিন্তু আনচেঞ্জড থাকবে, চেঞ্জ হবে না কিন্তু। এই জন্য একে আমরা বলি ইনফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ। তো চলো আমরা লিখি ইনফাইনাইট ভার্ব বা কি বলি, ইনফিনিটিভ। তো চলো আমরা দেখি কিভাবে ইনফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব তার চেঞ্জ হচ্ছে না। যেমন আই লাইক টু প্লে ফুটবল।
आई लाइक टू प्ले फुटबल, टू प्ले টেন্সকে চেঞ্জ করে দিই, আই লাইকড টু প্লে, আই লাইকড টু প্লে ফুটবল, পাল্টালো না। আই লাইকড টু প্লে, টেন্স চেঞ্জ করলাম কিন্তু টু প্লেই থাকলো। পার্সন পাল্টে দিলাম, হি লাইকস টু প্লে, খেলতে, টু প্লে ফুটবল, কোনো চেঞ্জ নেই। নাম্বার পাল্টে দাও, প্লুরাল নাম্বার, দে লাইক টু প্লে ফুটবল। তাহলে আমরা কি শিখলাম না, ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়ার দ্বারা বাক্যের কাজ তো শেষ হয়ে যায়, এটা তো আমরা শিখলাম। কিন্তু সমাপিকা ক্রিয়া না বসিয়ে কেবলমাত্র ইনফিনিটিভ বা অসমাপিকা ক্রিয়ার দ্বারা কিন্তু বাক্যের কাজ শেষ হয় না। বাংলায় যেতে, খেতে ইত্যাদি অসমাপিকা ক্রিয়ার ইংরেজিতে টু প্লাস ভার্ব হয়। যেমন দেখো, টু প্লে খেলতে, টু গো যেতে, টু টেস্ট, টু অ্যাটেন্ড, টু ওয়াক, টু সেভ, এইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখো, টু প্লে থেকেই গেল, অসমাপিকা, সমাপ্ত করতে পারছে না, টু প্লাস ভার্ব হয়। তো আশা করি তোমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বটাকে বুঝতে পারলে। এবার আমরা স্টেট ভার্ব আর অ্যাকশন ভার্ব নিয়ে আলোচনা করব। অ্যাকশন কথাটার মধ্যেই এটাকে চিনে নেওয়ার রহস্য লুকিয়ে রয়েছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে, ফিজিক্যাল এনার্জি থাকবে, ফিজিক্যাল এনার্জি নিয়ে আমরা কাজ করব। তাহলে যেমন দেখো, হি প্লেড ফুটবল, কোনো কিছু করা বোঝাচ্ছে, অ্যাকশান, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল এনার্জি দিয়ে আমরা কাজ করছি। উই প্লেড ফুটবল, হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার। তাহলে অ্যাকশন ভার্ব হলো সেই সমস্ত ভার্ব যে সমস্ত ভার্বগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল ওয়ার্ককে বোঝাবে। আর স্টেট ভার্ব, স্টেট মানে কি? অবস্থা। যেমন স্টেট অফ বিইংকে বোঝাচ্ছে, দেখো, আই অ্যাম এ টিচার। স্টেট অবস্থা, অবস্থাকে বোঝাচ্ছে। আই ফিল অনুভূতি, আই ফিল গুড। উই লাভ আওয়ার মাদারল্যান্ড। অ্যাম, ফিল, লাভ, হেট, এরা দেখো, এরা কিন্তু অ্যাকশন বোঝাচ্ছে না, এরা স্টেটকে বোঝাচ্ছে, অবস্থাকে বোঝাচ্ছে, যে মনের যে অনুভূতি কি বোঝাচ্ছে। যেমন দেখো, স্টেট অফ পারসিভিং, স্টেট অফ মাইন্ডকে বোঝাচ্ছে, ইমোশনাল স্টেট, আবেগকে বোঝাচ্ছে।
বা স্টেট অফ বিইংকে, হওয়া বা স্থিতিবাচক কোনো কিছুকে বোঝাচ্ছে। এই সমস্ত ভার্বগুলোকে আমরা স্টেট ভার্ব বলে থাকি, যেমন ফিল, অ্যাপিয়ার, বিলং, কন্টেন, তারপরে যেমন দেখো বিলিভ, হেট, রিমেন, এইগুলো সবই এরা হলো স্টেট ভার্ব। স্টেট ভার্বকে আমরা কেন পড়ব? স্টেট ভার্বকে আমরা এই কারণে পড়ব, স্টেট ভার্বের কিন্তু আইএনজি ফর্ম হয় না। এক্সপ্রেসেস, এরা স্টেট ভার্ব কী করে? এক্সপ্রেসেস বিইং, হ্যাভিং, ফিলিং সামথিং। আমরা স্টেট ভার্বকে, স্টেট ভার্ব ক্যানট বি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস টেন্সেস, এর কিন্তু আইএনজি ফর্ম হয় না। যেমন ফরগেট, ফিল, হিয়ার, হেট, হোপ, নো। আমরা কয়েকটা সেন্টেন্স একটু লিখব এবং সেখান থেকে আমরা সেই সেন্টেন্সগুলোতে কি কি ভুল রয়েছে সেইগুলো আমরা দেখে নেব। যেমন, তো চলো আমরা লিখি। এখানে তিনটি সেন্টেন্স আমরা নিয়েছি, এই তিনটি সেন্টেন্সের মধ্যে ভুল রয়েছে স্টেট ভার্বের ইউজ জনিত। ভিডিওটাকে স্টপ করো এবং ভুলগুলোকে শুধরে নিয়ে সঠিক বাক্যগুলোকে ভাবার চেষ্টা করো। দিস বুক ইজ বিলঙ্গিং টু মি। এখানে স্টেট ভার্বের আমরা আইএনজি ফর্মকে ব্যবহার করেছি। আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি যে স্টেট ভার্বের সাধারণত আইএনজি ফর্ম হয় না, আইএনজি কন্টিনিউয়াস টেন্সে আমরা একে কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করি না। তো চলো এটা কীভাবে লিখি। দিস বুক belongs to me. This book belongs to me. I am knowing the man. কি হবে? I know the man. শেষ সেন্টেন্সটা দেখি। বিমল ইজ পজেসিং সাম কোয়ালিটিজ। বিমল আইএনজি ফর্ম হবে না, কি লিখব আমরা? বিমল পজেসেস সাম কোয়ালিটিজ।